ওয়েলকাম টু এসএসসি কেমিস্ট্রি পরিবেশ রসায়ন 2 গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, গ্যাস তরলীকরণ। এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয় বর্ষ শিক্ষার্থীর জন্য। উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরুল আফসার, প্রভাষক, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। Online SSC Environmental 2, Kinetic Gas of Ideal Gas, Real Gas, Liquefaction of Gas, presented by Mohammad Nurul Afzal, lecturer, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। গত ক্লাসে আমি গ্যাসের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এটা PPTX ফাইল এবং ভিডিও দুইটাই দিয়েছিলাম। মানে ভিডিওর মধ্যে একটু সফটওয়্যারের সাথে সাংঘর্ষিক কারণে কিছু কিছু জিনিস প্রিন্ট উঠে নাই। সেগুলো তোমরা যারা আমার ক্লাসটা দেখো PPTX ফাইলে এটা বাতায়নও পাওয়া যাবে, আমাদের রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের ফেসবুক পেজেও পাওয়া যাবে। ওখান থেকে তোমরা জিনিসগুলো নোট আকারে লেগে নিতে পারো। আমি এখানে চেষ্টা করেছি বোর্ডে যেভাবে আসে এবং তোমাদের মূল সিলেবাসটা তুলে ধরতে। আশা করি তোমরা যদি এটা ক্লাসটা ভালো করে ফলো করো, তোমাদের পরীক্ষার উত্তর দিতে কোনো সমস্যা হবে না। আজকে আলোচ্য বিষয় হবে গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, গ্যাস তরলীকরণ। মোটামুটি এই জিনিসগুলির উপরে আমরা ফোকাসিং করব। তাহলে কি আলোচনা হবে? গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি, গ্যাস তরলীকরণ। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক শিকার্য যেগুলো আমাদের জানতে হবে। আণবিক শিকার্য, প্রতিটি গ্যাসে অসংখ্য ক্ষুদ্র কণা আছে। কণাগুলোকে আমরা অণু বলি। নির্দিষ্ট গ্যাসের অণুগুলির ভর সমান, যেটা ডাল্টনের পারমাণুবাদের সাথে মিলে যায়। আর গ্যাস অণুগুলি সম্পূর্ণ স্থিতিস্থাপক। গ্যাসের সংকোচনশীলতা উচ্চ, অর্থাৎ এটা তুমি যত চাপবে তত সংকুচিত হবে, তত কমতে থাকবে আয়তন। এটাই হবে সংকোচনশীলতা। অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। অণুর আয়তন সংক্রান্ত শিকার্য, গ্যাস অণুগুলির আয়তন অতিশয় ক্ষুদ্র, তাদের প্রকৃত আয়তন মোট আয়তনের তুলনায় নগণ্য। অণুর গতি সংক্রান্ত শিকার্য, অণুগুলি সর্বদা ছোটাছুটি, অর্থাৎ তোমরা বলতে পারো পৃথিবী মহাকর্ষীয় বলে যে কোনো বস্তুকে তার নিজের দিকে টানে। তাহলে এখন গ্যাসগুলো তোমার বস্তু স্বভাবতই মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীর উপর পড়ে যেত এখানে, কিন্তু গ্যাসগুলি তাদের গতি আছে বলে, ছুটাছুটি করে বলে এটা মাটির উপর পড়ে যায় না। এরা সবসময় একটা স্থিতিশীল অবস্থায় থাকে। আর যেমনও যদি তুমি তারকে কোনো গ্যাস রাখো, অনুবর্ত ছুটাছুটি করবে, ছুটাছুটি করার সময় এরা সবসময় দেওয়ালের সাথে ধাক্কা লাগবে। তো দেওয়ালের সাথে ধাক্কা লাগলে যেটা বল, তো আমরা জানি প্রতি একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে সেই চাপ তলিভাবে চাপের সৃষ্টি করে। আধার দেওয়ালে অনবরত সংকোচের ফলে চাপের সৃষ্টি হয়। গ্যাস অণুগুলির মোট গতিশক্তি ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ তাপের সাথে এই জিনিসটা তোমার খুবই ইম্পর্টেন্ট। কয়েকটা জিনিস মনে রাখতে হবে। গ্যাসের আয়তন আধার আয়তনের তুলনায় নগণ্য কিনা, গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল আছে কিনা, গ্যাসের সাথে তাপমাত্রার সম্পর্ক, এই তিনটা জিনিস তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর গ্যাস অণুগুলো আয়তন খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা অন্য ক্ষেত্রে লাগবে। তবে আমি এখানে 9টা পয়েন্ট দিছি, তোমরা 9টা পয়েন্টে যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে তোমাদের জন্য বেশ কাজে আসবে। তাহলে আমি পরের অংশে যাই। গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ তোমরা ফিজিক্স পড়ে থাকবো। এর মধ্যে ফিজিক্সে পড়ছো গ্যাসের গতিতত্ত্ব অনুসারে কোনো গ্যাস কোনো পাত্রে কিছু পরিমাণ গ্যাস রাখলে গ্যাসের অণুগুলো অবিরাম গতিতে দেওয়ালের চারিদিকে ধাক্কা দেয়, ফলে মোট চাপের সৃষ্টি হয়। গ্যাস অণুগুলির বর্গমূল গড় ব্যবহার করে সংঘর্ষ হার এবং গতি সংঘর্ষ প্রযুক্ত বল হিসেব করে দেওয়ালে সৃষ্ট চাপের জন্য নিম্নোক্ত সমীকরণটা উপপাদন করে, অর্থাৎ P = 1/8 mL/c²।
এই ফাঁকে আমি বলে রাখি, এই সমীকরণটা আমাদের এখানে প্রমাণ করার দরকার নেই, জাস্ট মনে রাখলে হবে, মুখস্থ রাখলে হবে। কারণ এটা তোমাদের ফিজিক্সে আছে, ফার্স্ট আওয়ার ফিজিক্সে দশম অধ্যায়ে গ্যাস ও তাপ ওই চ্যাপ্টারে আছে, ওখান থেকে তোমরা শিখবা, ফিজিক্সের জন্য ভালো করে শিখবা। এখানে আমার শুধু জাস্ট মনে রাখবা পিভি সমান 1/8 mc²। তাহলে এখানে পি সমান চাপ, এন সমান আয়তন, বি সমান আয়তন, এন হলো গ্যাসের অণুর সংখ্যা, এম হলো প্রতিটি অণু গ্যাসের ভর, সি হলো বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল গড় বর্গবেগ আমরা আগে আলোচনা করে থাকছি, যদি না করি তাহলে আমি পরবর্তী হলে যদি বাকি থাকে আমি সেই আলোচনাটা আসবো। যেহেতু আমি এখানে ক্লাসটা সেট করে ফেলছি, আমি দেখবো আলোচনায় আছে কিনা, আলোচনায় আসলে এখানে আবার আলোচনা করব। আর গতিতত্ত্ব পিভি সমান 1/8 mc², পিভি সমান 2/8 হাফ ইন্টু mc, অর্থাৎ এখানে আমি হাফ mc² কেন লিখছি, এম আর এন হলো টোটাল অণুগুলির ভর। তোমরা ফিজিক্সে পড়ছো গতিশক্তি হাফ mv², এখানেও ঠিক আমি অনুরূপ ভাবে হাফ mc², যেহেতু আমি এখানে ব্যাগকে বর্গমূল গড় বর্গবেগকে সি দিয়ে প্রকাশ করছি, সেজন্য আমি এটাকে হাফ mc² দিয়ে লিখছি। আর আরটি সমান, এখান থেকে আমি এক মূল গ্যাসের জন্য আমরা ওখানে পাইছি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান আরটি। তো আমি যদি এখানে এক মূল গ্যাস বিবেচনা করি তাহলে আমি পিভির পরিবর্তে হতে ধরবো আরটি বসাই দেব। তাহলে এখানে আমি গতিশক্তি পেয়ে গেলাম 3/2 আরটি এক মূল গ্যাসের জন্য। এক মূল গ্যাসের জন্য গতিশক্তি 3/2 আরটি। তোমাদের জন্য একটা গাণিতিক সমস্যা দিলাম, দেখে কতটুকু পারো। এখানে আমি এবার এগুলো একটু চেঞ্জ করে নিয়েছিলাম, যে এখানে মূল পিপিটিএস ফাইলে সূত্র যেগুলো এখানে সাপোর্ট করতেছে না, আমি আবার হাতে লিখছি, হাতের লেখাটা আসছে, নর্মাল যেটা ওই সূত্রগুলি আসে নাই, তা না আসা তার আমার অসুবিধা হচ্ছে না। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের এক অণুর গতিশক্তি নির্ণয়। আমি কার্বন ডাইঅক্সাইড বলছি, তোমাদের নাইট্রোজেন দিতে পারে, অক্সিজেন দিতে পারে, এক অণু দিতে পারে, 10 অণু দিতে পারে, যত অণু দিক কোনো সমস্যা নেই। সূত্র লিখবা ইকে সমান 3 nRT/2Na। তাহলে এন হলো অনুসংখ্যা, 3 তো সূত্র আছে, আর এর মান এখানে বসাবে অবশ্যই এসআই এককে। এসআই এককে আর এর মান হলো 8 এসআই এককে আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল। আর অ্যাভোগাড্রো সংখ্যা এন সমান 6.022 × 10⁻22, এটার নম্বর অফ মলিকিউলস পার মোল। এই মানগুলি বসাই দিলে তাহলে এন এর মান 1, একটা এখানে আছে না, এখানে 3, এন এর মান 1, আর এর মান আদর্শ গ্যাসের মান, আদর্শ গ্যাসের তোমার এসআই এককের মান, আর তাপমাত্রা 25 ডিগ্রিকে আমরা তাপমাত্রা নিলে এটা 298 কেলভিন। ক্যালকুলেশন করে আমরা পাইছি 6.17 × 10⁻²। আমি তোমাদের জাস্ট একটা অঙ্ক দিয়ে, এগুলো 2-3 নম্বরের জন্য আছে। তো তোমার এক অণু দিতে পারে, এক মোল দিতে পারে, হাফ মোল দিতে, যতই দেয় তুমি এই সূত্রটাকে সেভাবে কনভার্ট করো, সেভাবে কনভার্ট করে এই সূত্রের মধ্যে বসাইয়া তুমি যে কোনো গ্যাসের গতিশক্তি বের করে নিতে পারো। এখন আসো গ্যাসের বিভিন্নভাবে আণবিক গতিবেগ সম্পর্কে, ওই যেটা বলছিলাম বর্গমূল বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ। আসলে মূলত আমরা গ্যাসের অণুগুলির বেগ নির্ণয় করা অনেক জটিল বিষয়, কিন্তু গতিশক্তি নির্ণয় করতে পারি। গতিশক্তির মধ্যে বেগটাকে বর্গ আকারে, সেই জন্য প্রত্যেক আমরা গতিশক্তি থেকে বেগের বর্গমূল আকারে বাইরে করে বলে এটাকে বর্গমূল গড় বর্গবেগ বলে। তাহলে অমুক গ্যাসের অণুগুলির বিভিন্ন গতির বর্গের গড় মান গ্রহণ করে তার বর্গমূল করলে যে মান পাওয়া যায় তাকে ওই গ্যাসের অণুগুলির বর্গমূল। অর্থাৎ প্রত্যেকটা অণুর গতিশক্তি থেকে গ্যাসের বর্গ নিয়ে তাদের গড় মান নির্ণয় করে বর্গমূল করলে যে বেগ পাওয়া যাবে সেইটা বর্গমূল গড় বর্গবেগ। আমি আবার বলে দিই, গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ কাকে বলে? গ্যাসের অণুগুলির বেগের বর্গের গড় মানের বর্গমূলই হলো বর্গমূল গড় বর্গবেগ। এটা ইংরেজিতে আরএমএস বেগ বলে। খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা উদাহরণ দিয়েছিলাম, ধরো এখানে একটা সিস্টেমের মধ্যে n সংখ্যক অণু আছে, প্রথম অণুর জন্য বর্গমূল গড় বেগ হলো C1, দ্বিতীয় অণুর বেগ C2,
তৃতীয় C3 চতুর্থ C4 এনতম ব্যাখ্যা প্রত্যেকটার গড় বর্গের যোগফলকে অনুসঙ্গে দিয়ে ভাগ করলাম, ভাগ করে যা পাইলাম তাকে বর্গমূল করলাম। তাই এইটাই হলো বর্গমূল গড় বর্গবেগ। আচ্ছা, তাহলে এখন কোন গড়বেগ কোন কিছু অনুগুলির মধ্যে ওই মোট ব্যাগের সমষ্টিকে ভাগ করে দিলে হয় গড়বেগ। গড়বেগের জন্য এখানে সমীকরণগুলো আমি লিখছিলাম, তোমার ওই সূত্র সাপোর্ট করতেছে না বলে এটা উঠে নাই। তাহলে তোমরা এই সূত্রগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার ওই PPTS ফাইলটা তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের আমরা সমীকরণ নির্ণয় করতেছি ওই সূত্র গ্যাসের গতি তত্ত্ব থেকে চাইছি V সমান 1/mc²। তাহলে 1/mc² সমান PV। তাহলে সুতরাং C² সমান আমরা পাইছি 3PV/mc²। তাহলে C সমান এখানে ওই সূত্রটা আমরা লিখছিলাম বর্গমূল দিয়ে, যেহেতু বর্গমূল আমার এই সফটওয়্যারটা সাপোর্ট করতেছে না সেই জন্য স্কোয়ার রুট লিখছি আমি এখানে। C = স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল 3PV/mn। তোমরা উপরে বর্গমূল দিতে পারো, অথবা যদি এটা আমি সাপোর্ট লিখে রাখছিলাম যে এটা আসবে না সেটা কিন্তু PPTX ফাইলে আছে। এটা মনে করি কোনো ধারক n সংখ্যক অণু আছে, প্রতিটি অনুর ভর m, তাহলে গ্যাসের মোট অনুর ভর হবে mn। STP তে মূল গ্যাসের জন্য PV সমান RT, তাহলে mn সমান mna। তাহলে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ অনুর ভর হলো মোল বা গ্রাম আণবিক ভর। তাহলে একটা অনুর ভর m, অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ অনুর ভর mna। তো আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা অনুর ভরকে আমরা গ্রাম আণবিক ভর বলি, এটাকে মোলও বলাই। এটাকে আমরা ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করছি। তো শেষ পর্যন্ত আমরা বর্গমূল গড় বর্গবেগ স্কোয়ার রুট SQRT, মানে এটা রুটের পরিবর্তে আমি কথাটা লিখে দিলাম যেহেতু রুটটা তোমার এই সফটওয়্যারে আসতেছে না। তাহলে SQRTর পরিবর্তে রুট তোমরা লিখতে পারো 3RT/m। এখানে তোমাদের জন্য একটা অঙ্ক দিলাম আমরা। 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের বর্গমূল গড় বর্গমূল নির্ণয়। এই অঙ্কটা করার জন্য আমি সবসময় বলে রাখি তোমরা SI একক ফলো করবা। SI এককে আর এর মান হলো 8.314 জুল পার কেলভিন পার মোল। তাপমাত্রা সেলসিয়াসটিকে নিতে হবে কেলভিনে, সেলসিয়াস থাকবে তাকে অবশ্যই কেলভিনে নিব। কেলভিনে নিলে হচ্ছে 1273 কেলভিন। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44। এখানে একটা ভুল করে ফেলে, আমি খাতা কাটতে অনেকেই দেখছি নম্বর 3-এ 3 পাইতেও পাইয়ে গেছে 1। এখানে মূলত আণবিক ভর এটাকে গ্রাম পার মোল লেগে পরে কেজি পার মোলে কনভার্ট করবে, না হলে তোমাদের রেজাল্ট আসবে না। যেহেতু তুমি আর এর মান বসাইছো SI এককে, ভর যদি তুমি গ্রামে লিখে দাও তাহলে মিলবে না। সেই জন্য গ্রাম পার মোলকে কেজি পার মোল করে নিতে হবে। 44 গুণন 10⁻³ কেজি পার মোল। আর এর মান এটা আগে বলছিলাম 8.314। তাহলে বর্গমূল গড় বর্গের C সমান হোয়াট। তো আমি আবার লিখছি C সমান স্কোয়ার রুট 3RT/m। এখানে মানগুলি এখানে যেহেতু মিসিং হয়ে গেছে, আমি মালগুলি বসাই দিছি 3, আর এর পরিবর্তে 8.314 বসাই দিছি, T এর পরিবর্তে 1273 বসাই দিছি, M এর পরিবর্তে 44.10⁻³ বসাইয়া রেজাল্ট পাইছি 849.4। এইভাবে তোমরা যে কোনো তাপমাত্রায় যে কোনো গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, মিথেন, যে গ্যাস দেওয়া হোক না কেন শুধু পরিবর্তন হবে ওইগুলো। তো প্যারামিটারগুলি তোমরা পরিবর্তন করে বসে তাপমাত্রা যেটা দিছে সেটাকে কেলভিনে নিবা। তারপরে আণবিক ভরকে প্রথমে গ্রাম পার মোল লিখবা, তারপর 10⁻³ গুণ করে দিয়ে গ্রাম পার মোলের সাথে কেজি পার মোল লিখবা। কারণ আবার বলে রাখি, কেজি পার মোল না লিখলে তোমাদের রেজাল্ট আসবে না, পরে কাঙ্ক্ষিত নম্বর 3 পাবে না। এই অঙ্কগুলি 3-এ দেওয়া হয়। এখানে তোমাদের বাড়ির হাল দিয়েছি আমি। নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, মিথেন এই গ্যাসগুলির বর্গ যেমন তোমার তিনটে মধ্যে 27 দিতে, 27 দিতে পারে, 25 দিতে পারে, 100 দিতে পারে, 200 দিতে পারে, 500, 1000 যা দেখ না কেন যে কোনো তাপমাত্রায় তোমরা ইচ্ছে করে নিজে বসে বসে এগুলো প্র্যাকটিস করে নিতে পারো।
এখন গ্যাসের সূত্র প্রতিপাদন আমরা এখানে যেহেতু একটু তারপর তোমরা একটু খেয়াল করলে দেখবা আমরা বয়েলের সূত্র প্রতিপাদন করব। যদি তোমরা এটা ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট, বোর্ডে পর্যন্ত এটা আসে নাই, তারপরে কিন্তু আসতে পারে যেহেতু সিলেবাস আছে। পিভি সমান 1/8 mnc², এখানে পিভি সমান 2/8 ইন্টু হাফ mnc² লিখছি, 2/3 হাফ mc², এখানে হাফ mc² হলো গতিশক্তি। আমরা জানি বয়েলের সূত্র হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাস। এখানেও আমি যদি স্থির তাপমাত্রা আনি, স্থির তাপমাত্রায় তোমার যে কোনো গ্যাসের গতিশক্তি সমান, মোলার গতি এক মোলের জন্য যে গতিশক্তি হবে এটা নির্দিষ্ট থাকবে। তাহলে স্থির তাপমাত্রায় মোলার গতিশক্তি স্থির থাকবে, সেই জন্য আমরা এখানে অর্থাৎ 2/3 কে একটা ধ্রুবরাশি পাবো। মোট গতিশক্তি স্থির, তাহলে পিভি সমান 2/3 ইন্টু কে, নতুন ধ্রুবক ধরছি, 2/3 কে আবার k1 ধরছি, পিভি সমান k1, অর্থাৎ পিভি সমান ধ্রুবক, সুতরাং পি সমান k/p, বি সমানুপাতিক 1/p। তাহলে আমরা এখানে বয়েলের সূত্র প্রমাণ করে দিলাম। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, এটা প্রমাণ করছি গ্যাসের গতিতত্ত্ব থেকে। এখন আসো চার্লসের সূত্র কিভাবে প্রতিপাদন করি। গ্যাসের গতি সমীকরণ থেকে আমরা পাই আবার লিখি, পিভি সমান 1/8 mnc², পিভি 2/3 হাফ mnc², তো 2/3 হাফ mnc² কে mn কে আমি ক্যাপিটাল এম ধরছি ওই এক মোল গ্যাসের পর। অনুর সংখ্যা দিয়ে প্রতি অনুকে বর্গে গুণ করলে মোট অনুর ভর ক্যাপিটাল এম। তাহলে এক মোল গ্যাসের জন্য আমরা পিভির পরিবর্তে RT লিখবো। তাহলে পিভি সমান 2/3 কে, তাহলে কে সমান স্থির তাপে টি সমানুপাতিক, সুতরাং কে সমানুপাতিক টি। স্থির তাপমাত্রায় যে কোনো গ্যাসের গতিত শক্তি স্থির চাপে যে কোনো গ্যাসের গতিশক্তি হয় পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে ইকের পরিবর্তে আমি পাইছি টি, কে হলো ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা। তখন আমি ইকের পরিবর্তে টি বসাই দিলাম। তো পিভি সমান 2/3 টি, এখান থেকে বি সমান পাইছি আমি 2k/3p ইন্টু টি। 2k কে ধ্রুবক, পিউ যেহেতু চাপকে আমি স্থির বলছি চার্লসের সূত্র, তাহলে 2k/3p এটা একটা ধ্রুবক, তো k1 ধ্রুবক, সুতরাং আমরা পাই বি সমান k1 ইন্টু টি। তো যদি আমি k1 তুলে দিই তাহলে পাইয়ে যাচ্ছি, এটা নিচে চলে গেছে একটু স্লাইডের, বি সমানুপাতিক টি, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট করে যে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সময়। এগুলো আমরা প্রমাণ করলাম কোত্থেকে, চার্লসের থেকে, গ্যাসের গতিতত্ত্ব থেকে। এটা যদিও ফিজিক্স কেমিস্ট্রিতে না আসে, ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাদের প্রথম অংশে গ্যাসের গতিতত্ত্ব নিয়ে যতটুকু প্রশ্ন আছে আমরা মোটামুটি করছি। এখন আসবো আমরা আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস যে সকল গ্যাস সকল তাপমাত্রায় সকল চাপে গ্যাস সূত্র তা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। আদর্শ গ্যাস পিভি সমান NR2 দ্বারা নিয়ন্ত্রিত হয়। গ্যাস আদর্শ হওয়ার জন্য একটি বিকল্প শর্ত ব্যবহার করতে পারি আমরা, তা হলো যে কোনো গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রায় আভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ তাদের আদর্শ গ্যাস বলে। অর্থাৎ যে সকল গ্যাসের ক্ষেত্রে ΔE/ΔV at constant temperature, অর্থাৎ যদি শূন্য হয় তাহলে সেটা আদর্শ গ্যাস হবে। অর্থাৎ নিম্ন চাপ উচ্চ তাপমাত্রায় কোনো গ্যাসের মোটামুটি সকল আদর্শ সমীকরণ মেনে চলে, কিন্তু উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় অধিকাংশ গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণ প্রযোজ্য হবে না। বাস্তবে কোনো গ্যাসই আদর্শভাবে আচরণ করে না, আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা মাত্র। DE/dV এত কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা হবে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আয়তনের পরিবর্তনের সাথে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না হলে, শূন্য হলে যে গ্যাসের, ওইটাই, এটা তোমাদের ফিজিক্সের থার্মোডাইনামিক্সের কথা। তবে এই জিনিসগুলো একটু এখানে ইনক্লুড করলে ভালো, যেহেতু তোমরা ফিজিক্স পড়ছো। ফিজিক্সে এখন
আমরা যত উপরে যাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এদের মধ্যে আমরা পার্থক্য খুব কম পাবো, উপরে একটার সাথে একটা ইন্টার রিলেটেড। এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আর আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, আদর্শ গ্যাস সকল তাপমাত্রায় স্থির তাপমাত্রায় ধ্রুবক থাকে। সুতরাং যদি স্থির তাপমাত্রায় পিভি বনাম পি লেখা চিত্র করা হয় তবে সমান্তরাল একটি রেখা হবে। অপরদিকে গ্যাসের 0 ডিগ্রি থেকে -200 ডিগ্রি পর্যন্ত কমালে গ্যাসের আয়তন 0 হবে। আর গ্যাসটি যদি বাহ্যিক কাজ না করে প্রসারিত হয় তখন কোনো তাপীয় পরিবর্তন হবে না। স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের আয়তন পরিবর্তন হলেও এদের আবদ্ধ শক্তির কোনো পরিবর্তন হয় না। এগুলো আদর্শ বৈশিষ্ট্যগুলি মনে রাখবে, এগুলো 2 নম্বরের জন্য দিতে পারে। আর না দিলেও তুমি যদি সায়েন্সের সাথে রিলেটেড থাকো তোমার এই জিনিসগুলি জানা থাকতে হবে। তুমি সায়েন্সের সাথে মানে ইঞ্জিনিয়ারিং করতে যাও, কেমিস্ট্রি করতে যাও, ফিজিক্স করতে যাও, তখন তোমাদের এই ব্যাপারগুলি মনে রাখতে হবে, এমনকি ডাক্তারিতে ব্যাপারগুলি লাগবে। বাস্তব গ্যাস কি, প্রকৃত গ্যাস, এটা আমরা একটু পড়ি। যে সকল গ্যাস পিভি/এনআর3 সূত্র মেনে চলে না এবং যাদের আভ্যন্তরীণ স্থির তাপমাত্রা আয়তনের উপর নির্ভর, অর্থাৎ তোমার dE/dV 0 না, delta E/delta V T/T not equal to 0, এটাই অর্থাৎ এটা। আর বাস্তব গ্যাসের আচরণ ভ্যান ডার ওয়ালস সমীকরণ P প্লাস n²/v² (-nRT) সূত্র মেনে চলে। এই সমীকরণটা নিয়ন্ত্রিত হয়। বিকল্প শর্ত হলো স্থির তাপমাত্রায় বাস্তব গ্যাসের আভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল, অর্থাৎ delta E/delta V at constant temperature not equal to 0। তা আমাদের পরিচিত এবং ব্যবহৃত সকল গ্যাস, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সবগুলো কিন্তু বাস্তব গ্যাস। এখানে একটু পার্থক্য আছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে। পার্থক্যটা আমি তারপরে বলেছি, এটা অনেকবার আদর্শ গ্যাস সকল তাপমাত্রায় চাপে বয়েল-সালসের সূত্র মেনে চলে, আর বাস্তব গ্যাস মেনে চলে না। অর্থাৎ আদর্শ গ্যাসে যেটা বলা হয়েছে অণুগুলির মধ্যে এখনো আয়তন আধারের আয়তনের তুলনায় নগণ্য, বাস্তব গ্যাসের ক্ষেত্রে নগণ্য না। অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, বাস্তব গ্যাসের মধ্যে আছে। আদর্শ গ্যাস একটা কাল্পনিক, বাস্তব গ্যাসের অস্তিত্ব আছে। আদর্শ গ্যাস PV=nRT সূত্র মেনে চলে এবং এর delta E/delta T not equal to 0 দুটি মেনে চলে। delta equal to 0 not equal to না, এখানে ওরাই ভুল লিখছে, ডেল্টা সূত্র মেনে চলে। আর বাস্তব গ্যাস ভ্যান ডার ওয়ালস P প্লাস n² × B-nB=nRT সূত্র মেনে চলে। আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীল ধ্রুবক, সংকোচনশীলতা Z এর মান, অর্থাৎ PV/nRT এর মান সবসময় 1 হবে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে PV/nRT এর মান 1 থেকে ছোট বা বড় হবে, কারণ গ্যাসের আকর্ষণ বা বিকর্ষণ আছে। যদি বিকর্ষণ হয় 1 থেকে বড় হবে, আকর্ষণ হলে 1 থেকে ছোট হবে। আর আকর্ষণ বা বিকর্ষণ না থাকলে তখন PV=1 হবে। যখন 1 হবে তখন এটা আদর্শ গ্যাস। তো এখানে আমরা আদর্শ এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যগুলি তোমাদের সময় যেহেতু আমাদের করতে পারি। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, যদি আমরা আগে বোঝাইতে চেষ্টা করছি। বাস্তব গ্যাসের মধ্যে আছে, এই জিনিসটা মনে হয় আমরা আগে আলোচনা করেছি। তোমরা আর এটা আমি রিপিট করতেছি না। এখন আসলে গ্যাস আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি, গ্যাসের আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি? যে সকল গ্যাস আদর্শ গ্যাস, যে সকল বয়েল, সাস, অ্যাভোগাড্রো যেকোনো তাপমাত্রায় মেনে চলে তারা আদর্শ গ্যাস। এই সমীকরণ অনুযায়ী কোনো গ্যাসের আচরণ আদর্শ আচরণ বলা হয় যে সকল যেকোনো অবস্থায় এই সমীকরণ মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। বাস্তবে কোনো গ্যাস আদর্শ আচরণ করে না। সুতরাং আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা মাত্র। আমাদের পরিচিত সব গ্যাস যেমন হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি বাস্তব গ্যাস।
এই গ্যাসগুলো আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি অনুযায়ী আচরণ প্রদর্শন করে না, তবে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে করে। বাস্তব গ্যাসে যে আদর্শ আচরণ করে না তা রেনো, অ্যান্ড্রুজ, এমেগা প্রমুখ বিজ্ঞানীদের পরীক্ষালব্ধ ফলাফল থেকে আমরা জানতে পারি। এমেগা স্থির তাপমাত্রায় বিভিন্ন গ্যাস নিয়ে বিভিন্ন চাপে তাদের আয়তন নির্ণয় করেন, তারপর চাপের বিপরীতে পিভি এর মান নিয়ে একটি লেখচিত্র তৈরি করেন। এই লেখচিত্রে কিছু কাপ পাওয়া যায়, অর্থাৎ স্ট্রেট লাইন। আমরা বলছিলাম স্থির তাপমাত্রায় যদি আমরা চাপের সাথে আয়তনের লেখা আঁকি, পিভির সাথে চাপের, এটা একটা সরলরেখা হওয়ার কথা, কিন্তু সরলরেখা না হইয়া অতগুলি বক্ররেখা হয়। এগুলোকে এমেগার বক্ররেখা বলে। তিনি লক্ষ্য করেন যে কোনো গ্যাস যদি বয়েলের সূত্র মেনে চলে তবে সকল তাপমাত্রায় কার্ভটি অক্ষের সমান্তরাল রেখা হিসেবে পাওয়া যাবে, কিন্তু বাস্তবে কোনো গ্যাসই সমান্তরাল নয় কোনো গ্যাসের জন্য। আর বিচ্যুতির এখানে আরো কারণ, পুরোপুরি আদর্শ আচরণ করে না। আদর্শ গ্যাসের আচরণ থেকে একটি বাস্তব গ্যাসের আচরণের বিচ্যুতির পরিমাণ কাটা, তবে রাশি থেকে জানা যায় যে একটা যেটাকে আমরা সংঘর্ষণশীল গুণাঙ্ক বলি, সংঘর্ষণশীল গুণাঙ্ক জেড, জেড সমান অর্থাৎ পিভি সমান এনআরটি। আমরা যদি এটা আদর্শ গ্যাস হয় পিভি বাই এনআরটি সমান 1 হওয়ার কথা, কিন্তু এটাকে 1 না ধরে জেড ধরছে। এই জেড হলো সম্প্রসারণশীল গুণাঙ্ক। এই জেড এর মানের উপর নির্ভর করবে এটা আদর্শ না বাস্তব গ্যাস। জেড সমান যখন 1 হবে তখন আদর্শ গ্যাস, যদি 1 থেকে বড় বা ছোট হয় এটা বাস্তব গ্যাস। বাস্তবে কোনো গ্যাস দুইটি বিচ্যুতি ঋণাত্মক হয়, অর্থাৎ কোনো গ্যাসের যে কোনো ক্ষেত্রে দুইটা অবস্থা হতে পারে। জেড লেস দেন 1 বিচ্যুতি ঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক কখন হবে? যদি গ্যাস অণুগুলি পরস্পরকে আকর্ষণ করে, তবে পিভি বাই এনআরটির মান 1 থেকে কম হবে, অর্থাৎ কাজ কমে যাবে। আর যদি তোমার গ্যাসগুলি বিকর্ষণ করে তখন পিভি বাই এনআরটির মান 1 থেকে বেশি হবে। তো এগুলো আমরা অনেক আলোচনা করেছি। আমি পরের অংশে যাই। আদর্শ গ্যাস বিচ্যুতির কারণ ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণের এটা এখানে আমি কতগুলি আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসও দেখাতে চেষ্টা করছি। এখানে আসলে গ্রাফিক্সটা সাপোর্ট করতেছে না, তার পরিপ্রেক্ষিতে একটু ঝাপসা হয়ে গেছে। তারপর তোমাদের বারবার বলছি তোমরা পিপিটিএক্স ফাইলটা ওখানে দেখবা, আমার ভিডিও আমার কথাগুলি বোঝার জন্য ওখানে খুব ডিটেইল আছে। এখানে বিচ্যুতির কারণ আমি তারপরেও লেখাটা হয়তো তোমরা পড়বে। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের বিচ্যুতির 2টা কারণ। আমরা মৌলিক শিক্ষার মধ্যে 9টা শিক্ষার পড়ছি, এর মধ্যে মেইন 2টা। গ্যাস অণুগুলির আয়তন আধারের আয়তনের তুলনা নগণ্য, কিন্তু ব্যাপারটা সবসময় সত্য না। কখন সত্য না? যদি আমি গ্যাসকে উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় রাখি তাহলে গ্যাসের আয়তন কমে আসবে, কিন্তু অণুগুলি যেহেতু স্থিতিস্থাপক তাদের নিজস্ব একটা আয়তন থাকবে। যখন গ্যাস অণুগুলি যে আয়তন দখল করবে তা আধারের আয়তনের তুলনায় নগণ্য নয়, যার পরিপ্রেক্ষিতে আমরা নগণ্য ধরে সেই ক্যালকুলেশন আমরা শুদ্ধ বা ভুল পাবো। দ্বিতীয় কথা বলছে যে গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, কিন্তু অতটাও বাস্তবে সত্য নয়। গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকে। আকর্ষণ বিকর্ষণ থাকার কারণে আমরা যে চাপটা ধরি প্রকৃত চাপ তার চেয়ে বেশি হয়। তা আমরা একটু দেখি সেটা বোঝা যায় কিনা। হ্যাঁ, ওই এখানে আমরা পাবো। এখন আমরা আয়তন সংশোধন। তা আয়তন সংশোধন কিভাবে করব? আমরা গ্যাস অণুগুলির মধ্যে ধরো আধারের আয়তন, আমরা ব্যাপার হলো তুমি একটা রুমে থাকো, রুমের 10 ফুট 10 ফুট 10 ফুট 1000 ঘনফুট, কিন্তু 1000 ঘনফুট খালি জায়গার মধ্যে তো খালি থাকে না। এখানে তুমি থাকো, তোমার চেয়ার টেবিল থাকে, বই থাকে, এরা নিজস্ব একটা আয়তন দখল করে। তাহলে তোমার জন্য খালি জায়গা ওইগুলো থেকে বাদ দিতে হবে। এখানেও ঠিক সেই রকম, যে কোনো গ্যাসের জন্য যদি তাদের মুভমেন্টের জন্য খালি জায়গা কতটুকু আছে সেটা যদি আমরা বাইর করতে যাই তখন গ্যাস অণুগুলি নিজস্ব আয়তনটা বাদ দিতে হবে। তো গ্যাস অণুগুলি নিজস্ব আয়তনগুলোকে আমরা বি দিয়ে প্রকাশ করি।
বি হলো 1 মোল গ্যাস অণুর আয়তন, অর্থাৎ গ্যাস অণুগুলি, যেমন তোমরা 10 জন ছেলে যে আয়তনটা 10 জনকেও যদি আমি 1 মোল ধরি, তো তোমাদের একটা আয়তন আছে, তো তোমাদের রুম থেকে ওই আয়তনটা বাদ যাবে। এখানেও যদি মনে করো n মোল গ্যাস থাকে, তাহলে NB পরিমাণ বাদ যাবে, তাহলে প্রকৃত আয়তন পাওয়া যাবে B মাইনাস NB। আর 2 নম্বর শর্ত যেটা, গ্যাস অণুগুলির মধ্যে যে চাপ আমরা হিসেব করি সেটা প্রকৃত চাপ থেকে কম। এর কারণ হলো আমরা যখন ওই গ্যাস অণুগুলি খুব কাছাকাছি নিয়ে আসি বা আয়তন কমে যায়, তখন গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বাড়ে। আকর্ষণ বা বিকর্ষণ বাড়ার জন্য প্রকৃত চাপের মধ্যে আমরা যে চাপটা হিসাব করি তার চেয়ে বেশি চাপ সৃষ্টি করে। এই চাপটাকে অণুগুলি আভ্যন্তরীণ চাপ গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বলও বলতে পারি। এটা হবে তোমার মোল আর ঘনত্বের বর্গের সমানুপাতিক। তাহলে মনে করো কোনো গ্যাস আয়তনের একটা কোনো সিস্টেমের মধ্যে n মোল গ্যাস আছে, এখানে তুমি আয়তন গ্যাস অণুগুলির আয়তন B নিছো, তাহলে এখন মোলার ঘনমাত্রা হবে NB বাই, এবং পরীক্ষার মধ্যে এটা তোমার ভ্যান ডার ওয়ালস পরীক্ষা করে দেখতে পাইছেন এই গ্যাসগুলির আকর্ষণ বা বিকর্ষণ বলের N/B² এর সমানুপাতিক। সমানুপাতিক থেকে সমান আনলে একটা ধ্রুবক পাওয়া গেছে, যেটাকে ভ্যান ডার ওয়ালস এটা চাপের ধ্রুবক বলে। তাহলে আমরা এখানে প্রকৃত চাপ পাবো C প্লাস F। তাহলে F এর মান হলো N²/B², অর্থাৎ এখানে এটা ধ্রুবক, তাহলে প্রকৃত চাপ হয়ে যাবে। সুতরাং P সমান, যদি একটু এখানে দেখা যাচ্ছে গ্রাফিক্সের জন্য আমি বলে দিচ্ছি, তোমরা এখানে বুঝে না গেলে ওইটা আমি ফাইলটার সাথে একই সাথে ইন্টিগ্রেটেড করে দিব। P সমান N²/B²। তাহলে এখন এখানে পরিষ্কার আছে। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে সংশোধন, আদর্শ গ্যাসের সমীকরণকে আমরা সংশোধন করে ভ্যান ডার ওয়ালস সমীকরণ পাই P প্লাস N²/B² ইন্টু B মাইনাস NB। তাহলে এখন 1 মোল গ্যাস নিলে 1 মোল গ্যাসের জন্য সূত্র হবে ওই n এর মান 1 বসাইয়ে দিবা, P প্লাস A/B² ইন্টু B মাইনাস B/RT। এখন ব্যাপার হলো তোমাদের পরীক্ষায় বিভিন্ন পরিমাণ গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ বাইর করতে হয়, এবং এক এক পরিমাণ গ্যাসের সমীকরণটা গ্যাসের পরিমাণের উপর নির্ভর করবে। তোমাকে যদি বলা হয় 64 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি হবে, তোমাদের বাকিগুলি ঠিক থাকবে, শুধু n এর মান 64 গ্রামের জন্য n হতে পাবা। কারণ আমরা জানি, এখানে আমি অক্সিজেন লিখছি, অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ হতো, তাহলে আমরা জানি অক্সিজেন আণবিক ভর 32, তাহলে 32 গ্রাম হলো 1 মোল, 64 গ্রামে 2 মোল, তাহলে n এর মান 2 বসাইয়ে দিলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ হয়ে যাচ্ছে P প্লাস 4A/B² ইন্টু B মাইনাস 2B সমান 2RT। তো তোমাকে যদি বলা হয় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ, তাহলে 22 গ্রামের সাথে তুমি জানো 44 গ্রামে 1 মোল, 22 গ্রামে আধা মোল, তাহলে n সমান হাফ, n সমান পরিবারে হাফ বসে এই সমীকরণ পেয়ে যাবা। তোমাকে যদি বলা হয় 64 গ্রাম মিথেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ নির্ণয় করো, তাহলে আমরা জানি মিথেনের 1 মোল মিথেনের 16, তাহলে 64 গ্রামে 4, n এর মান 4 বসাইয়ে দিবা। তো যেই গ্যাস বলা হয় না কেন, যার পদ দেওয়া থাকবে তাকে গ্রামে নিয়ে আণবিক ভর দিয়ে ভাগ করে n এর মান পেয়ে যাবে, এটা মৌল সংখ্যা, n এর মান বসাই দিলে যে কোনো পরিমাণ গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি যেগুলো লিখতে চেষ্টা করছিলাম সেটা আসে নাই। ভ্যান ডার ওয়ালস সমীকরণ হতে B এর মান আমরা নির্ণয় করতে পারি। B এর একক হলো লিটার পার মোল, আর এর একক হলো অ্যাটমসফিয়ার লিটার স্কয়ার পার মোল স্কয়ার। তো পার্টিকুলার গ্যাসের জন্য পার্টিকুলার মান আছে, আমি পরবর্তী হলে একটা চার্ট দিতে চেষ্টা করেছি। হ্যাঁ, চার্টটা পাইয়ে গেছি। হিলিয়ামের জন্য তোমার এর মান হবে 0.6341 লিটার স্কয়ার অ্যাটমসফিয়ার পার মোল স্কয়ার, আর এর মান হলো 0.0237 বির মান। এইভাবে হাইড্রোজেনের জন্য আছে। তো তোমরা প্রত্যেকটা গ্যাসের মানটা এখানে আমি অনেক কালেকশন করে নিয়েছি, প্রত্যেক বইতে মানটা নাই। আমার ক্লাসটা ভালো করে ফলো করে ওই PPTS ফাইলটা ভালো করে দেখবা, আর PPTS ফাইলের মধ্যে এটা আছে। আর যাদের স্মার্টফোনে এখনো PPTS ফাইলটা ডাউনলোড করে নেই, এটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিবা।
না হলে তোমার ওই ফাইল এমনি ভিডিওটা সমর্থন করবে কিন্তু ফাইল সমর্থন করবে না। আর আমি যে ভিডিওর মধ্যে অনেক কিছু মিসিং করতেছি সফটওয়্যারের সমর্থন না করার কারণে। তো ঠিক আছে, আমি এখানে আর জন্য হতো এগুলো মাল্টিপল চয়েসের জন্য দিতে পারে। মাল্টিপল চয়েসের দেওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে কয়েকটা গ্যাসের জন্য হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কয়েকটা মনে কার্বন ডাইঅক্সাইড, কয়েকটা মনে রাখলে হবে। এইগুলোর হয়তো মান তোমাদের দিতে পারে, মান হতো এটা দিয়ে দিতেই পারে। তো তোমরা এই জিনিসগুলো একটু সংগ্রহ রাখবা। এরপরে গ্যাস তরলীকরণ। গ্যাস তরলীকরণের জন্য তোমাকে কতগুলি মৌলিক জিনিস মনে রাখতে হবে। সেটা সংকট তাপমাত্রা, সংকট চাপ আর সংকট আয়তন। সংকট তাপমাত্রাটা ইম্পর্টেন্ট বেশি। তুমি যদি কার্বন ডাইঅক্সাইডকে যদি তরলে পরিণত করতে চাও, আমরা জানি নিম্ন তাপে উচ্চ তাপমাত্রা উচ্চ তাপে যেমন গ্যাসকে আমরা তরলে পরিণত করতে পারি। তবে কত তাপমাত্রা না হলে তরল হবে না সেটা আমাদের জানা থাকা দরকার। জানি আমি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বলতে পারি, কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি তরল করতে চাই তার তাপমাত্রা অবশ্যই 31.1 ডিগ্রি নিচে রাখতে হবে। এই তাপমাত্রার উপরে হলে এটাকে তুমি যতই চাপ প্রয়োগ করো তরলে পরিণত করতে পারবে না। তো বিভিন্ন গ্যাসের জন্য এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা। আবার যদি আদর্শ তোমার চাপ, সংকট চাপ হলো তুমি কার্বন ডাইঅক্সাইডকে তরলে পরিণত করতে হলে তাপমাত্রা কমাইলে কিন্তু চাপ কমাইলা না, তরল হবে না। তখন এটা তরল করলে চাপ কমাইয়ে আনতে হবে, চাপ বাড়াইতে মিনিমাম চাপ দিতে হবে 32.9 অ্যাটমসফিয়ার। এর কম দিলে তুমি তাপমাত্রা কমাইলেও কোনো লাভ পাবে না। তাহলে বুঝা যাচ্ছে যদি আমি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তরল করতে চাই আমাকে অবশ্যই তাপমাত্রা রাখতে হবে 31.1 ডিগ্রি নিচে, চাপ রাখতে হবে 32.9 বা তার উপরে। আর এটাতে দুইটা মিলে সংকট তাপমাত্রায় চাপে যখন গ্যাস তরল হয়ে যে আয়তন হয় তাকে বলে সংকট আয়তন। জুল থমসনের ফলাফল 19 শতাব্দীতে মধ্যভাগে এটা গতবার আসছিল হাইড্রোজেন কেন জুল থমসন করে তরলীকরণ কিভাবে করে। জুল থমসন লক্ষ্য করেন যে কোনো গ্যাসের মধ্যে চাপ প্রয়োগ করলে সংকোচন করে ক্ষুদ্র ছিদ্র পদ্ধতি প্লাগের মধ্যে দিয়ে নিম্ন চাপ থেকে বিশিষ্ট আধারে প্রবাহিত হইয়া গ্যাসের সম্প্রসারণের ফলে তাপমাত্রা হ্রাস পায়। এটাকে জুল থমসনের প্রভাব বলে। যখন গ্যাস যখন সংকুচিত থেকে প্রসারিত হতে তাহলে কাজ করতে হয়। যদি আমি বাইরে থেকে তাপ না দিই তাহলে তোমার সিস্টেম থেকে তাপ সংগ্রহ করে, সিস্টেম থেকে তাপ সংগ্রহ করতে গিয়ে তার তাপমাত্রা কমিয়ে দেয়। সিস্টেমে যখন তাপ হারিয়ে ফেলে তখন তার আগে তাপমাত্রা থাকে না, তখন এটাই হলো জুল থমসনের। আর এখানে ব্যাখ্যাটা হলো সম্প্রসারণের ফলে গ্যাস অণুগুলির মধ্যকার দূরত্ব বৃদ্ধি পায় এবং বৃদ্ধি ঘটানোর জন্য পরস্পর বিকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করতে হয়। এই কাজ করতে গিয়ে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ব্যয় হলে এই শক্তি তাপীয় শক্তি হিসেবে বেরিয়ে যায়, ফলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। যাই হোক, এখানে কোনো গ্যাসের তরলে পরিণত করতে হলে তার উপর জুল থমসন প্রভাব প্রয়োগ করতে হবে। সন্ধি তাপমাত্রায় বা তার নিচে আনা হয়, অতঃপর ওই শীতলকৃত গ্যাসের উপরে সন্ধি চাপ বা তার উপরে চাপ প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত হয়। তাপমাত্রা কমালে গ্যাসের গতিশক্তি হ্রাস পায়, ফলে গ্যাস অণুগুলি ছুটাছুটির মাত্রা হ্রাস পায়। অপরদিকে বয়েলের সূত্র অনুসারে চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস হয়, ফলে গ্যাস অণুগুলির মধ্যে আণবিক আকর্ষণ বৃদ্ধি হয়, ফলে গ্যাস তরলীকৃত হয়। এখানে বিভিন্ন গ্যাসের জন্য আমরা তাপমাত্রা ও সন্ধি চাপের মান দিছি। হিলিয়ামের জন্য তাপমাত্রা -288, চাপ হলো 2.16। হাইড্রোজেনের জন্য -239 ডিগ্রি সেলসিয়াস, চাপ হলো তোমার 12.8। নাইট্রোজেনের জন্য -147.1, তাপমাত্রা চাপ হলো তোমার 30.5। অক্সিজেনের জন্য 118, এটাও -4, এটা মাইনাস হবে 49.7। কার্বন ডাইঅক্সাইডের জন্য মনোক্সাইডের জন্য -140, 35। আর এখানে বলছি কার্বন ডাইঅক্সাইডের জন্য প্লাস 31.1, 72। আবার মিথেনের জন্য -83, তোমার অ্যামোনিয়া আর পানির জন্য তোমার সংকট তাপমাত্রা H2O, এটা যখন তাপ 374 দিতে পারে। যা হোক, তাহলে আমরা মোটামুটি যেগুলো আলোচনা করছি
আর গ্যাস সিলিন্ডার গরম যেসব গ্যাসের করা হয় তাও লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি গ্যাস যেটাকে বলি, এটা হাউস হোল্ড করার জন্য, কম্প্রেস ন্যাচারাল গ্যাস সিএনজি, গাড়ি চলাচলের জন্য লিকুইফিকেশন ন্যাচারাল গ্যাস এলএনজি, রান্নার জন্য ব্যবহার করে অক্সিজেন হচ্ছে বর্তমান অক্সিজেন গ্যাস তরলীকরণ করে, নাইট্রোজেন, লো টেম্পারেচার নিম্ন তাপমাত্রা সৃষ্টি করার জন্য, নিউট্রাল এনভায়রনমেন্ট করার জন্য, আর হাইড্রোজেন ফর মেকিং অক্সি হাইড্রোজেন ফ্লেম, অ্যাসিটিলিন এটা অক্সি ফ্লেম অ্যাসিটিলিন ফ্লেম করার জন্য, বেলুন উড়ানোর জন্য। আচ্ছা, গ্যাস সূত্রের প্রয়োগ, তাহলে এখানে বয়েল অ্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করে বয়েল সূত্র করে একটি তাপমাত্রায় সন্ধি তাপমাত্রা বা তার নিচে গ্যাসকে তরল করা হয়, আর গ্যাস সিলিন্ডার সাধারণত কক্ষ তাপমাত্রায় ভর্তি করা হয়, আর সিলিন্ডারের চাপ সহ্য ক্ষমতায় কমপক্ষে 30% কম চাপে গ্যাস সিলিন্ডার করতে হবে। বয়েলের সূত্র প্রয়োগ করে দেখা যায় কক্ষ তাপমাত্রায় নির্দিষ্ট পরের গ্যাস কত চাপ সৃষ্টি করতে পারে। প্রতি 5 বছর পর গ্যাস সিলিন্ডার আমাদের পরিবর্তন করা দরকার। যা হোক, আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আমি এখানে একটা জিনিস লক্ষ্য করতেছি, আমাদের গ্রাফিংয়ে একটু গ্রাফিক্সে ডিস্টার্ব হয়। যা হোক, আমি 40 মিনিটে ক্লাসটা শেষ করতে পারছি। সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য সহযোগিতা করার জন্য। তোমাদের ফিডব্যাক দরকার, যেহেতু আমি এই ক্লাসটা ইউটিউব দিবি, ইউটিউব থেকে বাতায় এনে দেওয়ার চিন্তা করছি, আর আমাদের ক্লাসে তো থাকবেই। তো সবাই আমার ক্লাসটা দেখে মন্তব্য লিখবা, বোঝা সুবিধা অসুবিধাগুলো আমাকে জানাবা। আর সম্মানিত শিক্ষক, আপনারা আপনাদের মন্তব্য আমাকে